প্রিয় দর্শক, লিটল ডাটা জিরো আওয়াজে আপনাদের স্বাগত জানাই। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের আলোচনার বিষয় কেমন আছে অর্থনীতি। কথা বলবার জন্য যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তারা দুজনেই অর্থনীতি সংশ্লিষ্ট মানুষ, অর্থনীতির ভেতরের মানুষ। তাদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাইরে রয়েছেন, আপনারা তাকে চেনেন, কাজী আকরামউদ্দিন আহমেদ। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি। তারপর রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, অর্থনীতি বিশ্লেষক ডক্টর আহসান ইসমাইল মনসুর। এই দুজনের সঙ্গে আমরা কথা বলবো অর্থনীতি বিষয়ে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখীর শিরোনাম। আদালতের নির্দেশ না মেনে খারাপ নজির সৃষ্টি করেছেন খালেদা জিয়া, পরোয়ানা থানায় পৌঁছালে গ্রেফতার, সংসদে প্রধানমন্ত্রী। বিএনপি নেতা সালাউদ্দিনকে নিয়ে ধোঁয়াশা, পরিবার ও বিএনপির দাবি আইন শৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে গেছে, পুলিশ বলছে তারা কিছু জানে না। অভিজিৎ হত্যার আলামত এফবিআই এর হাতে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ল্যাবে, অপরাধী শনাক্ত করতে সহায়ক হবে বলছে পুলিশ। প্রতিকূলতা সত্ত্বেও কমেছে নিত্যপণ্যের দাম, 5 বছরের মধ্যে সয়াবিনের দাম সবচেয়ে কম, রপ্তানি আয় সন্তোষজনক বলছে ইপিবি। এবং বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডকে 148 রানের বড় ব্যবধানে হারালো শ্রীলঙ্কা, সাঙ্গাকারার টানা 4 সেঞ্চুরির রেকর্ড। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী শিরোনাম। যাচ্ছে আলোচনায়। কথা বলবো আমাদের আজকের দুজন অতিথি কাজী আকরামউদ্দিন আহমেদ এবং ডক্টর আহসান ইসমাইল মনসুরের সঙ্গে। কাজী আকরামউদ্দিন আহমেদ, প্রথমে শুরু করছি আপনার সঙ্গে কথা বলে। একদম যে বিষয়টি আছে বিষয়টিকে প্রশ্ন হিসেবে রেখে শুরু করছি। কেমন আছে অর্থনীতি? আপনি একদম অর্থনীতির ভেতরের মানুষ। ভালো নেই, তবুও ধরে রেখেছি। সেটি আমরা কোন জায়গা থেকে দেখব? যদি হরতাল অবরোধের মতন যে কর্মসূচি, যে রাজনৈতিক অস্থিরতা, এগুলোকে বিবেচনা নিয়ে যদি আমরা দেখি, তাহলে আপনারা মানে বিসিসিআই এর পক্ষ থেকে এর আগে যে এটি করেছিলেন ফেব্রুয়ারি 8 তারিখ, মানে 1 মাস হয়ে যাওয়ার পরে, হরতাল অবরোধের 1 মাস যখন পূরণ হয়, তারপর আপনারা আমাদেরকে জানিয়েছিলেন একটি ক্ষয়ক্ষতির চিত্র। সেখানে ছিল যে দৈনিক প্রায় 2700 কোটি টাকার ক্ষতি হয়। সব মিলিয়ে 1 মাসে হয়ে আপনাদের ক্ষতি হয়েছিল 75,000 কোটি টাকার বলেছিলাম। তো আমরা পাশাপাশি এটিও দেখেছি যে দীর্ঘ ব্যবহারের কারণেই হয়তো এই হরতাল অবরোধের মতন রাজনৈতিক কর্মসূচিটি তার ধার হারিয়েছে। আমি বাংলার কথা বলি, হোতা হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনারা কতটুকু রিকভার করে আসছেন? আমি বলতে পারি যে ওদিকে যেদিন 2700 করে হিসাব করে 75,000 বলেছিলাম, তাতে এখন 1.5 লাখ কোটির উপরে হয়ে যায়। কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে ক্ষতির পরিমাণটা কমছে এবং মানুষ অনেকটা এখন শুধু ক্ষতির পরিমাণ কমছে আমাদের এখানে লোকাল ইসে, কিন্তু যখন এটা এক্সপোর্ট ওয়ার্ল্ডের কথা বলা হবে, আমরা যেখানে এক্সপোর্ট করি, মার্কেটের কথা বলা হবে, সেই সব জায়গায় ভবিষ্যতের একটা এফেক্ট আছে। সেটা অবশ্যই সেটা শুরু হয়ে যাবে। বিজিএমই যেভাবে বলে, এপ্রিল মাস থেকে সেটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। সেদিক দিয়ে ক্ষতির পরিমাণ কি হবে বলা কঠিন। তবে এইটা আমি বলতে পারি যে ওই 1 মাসে যে ক্ষতি দেখেছিলাম তার সাথে মানুষ অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। আমরা যে শিরোনাম দেখছিলাম, আমাদের অর্থনীতি বিষয়ে একটি শিরোনাম ছিল। এই শিরোনামটি যে দুটি প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, সেই প্রতিবেদনটি করতে গিয়ে আমাদের প্রতিবেদক কথা বলেছেন বাজার বিশ্লেষকদের সঙ্গে, অর্থনীতিবিদদের সঙ্গে। তারা একটি বিষয় বলেছেন যে হরতাল বা অবরোধের কারণে অর্থনীতি দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার মতন শঙ্কা তারা এখনো দেখছেন না। আপনি যেটা বলছেন, আমি শুধু এক্সপোর্ট সাইডটা বলেছি যে এক্সপোর্ট সাইডে যখন আমাদের অর্ডারগুলো ডাইভার্ট হয়ে যাবে এবং ইউরো সেটা কিন্তু হরতালের জন্য না, ইউরোটা অনেকটা ডিভ্যালু হয়ে গেছে, সেখানে সেই দিক দিয়ে আমরা কিন্তু মানে মূল্যের পরিমাণে আমরা নিচের দিকে পড়ে যাচ্ছি। আচ্ছা, তবে বাজার বিশ্লেষকরা দীর্ঘমেয়াদী বিবেচনায়ও এবং মধ্যমেয়াদী বিবেচনায়ও 3টি বিষয়ের ব্যাপারে মনোযোগ দিতে বলেছেন। তারা একটি বলেছেন যে পুঁজির সরবরাহটি বজায় রাখতে হবে, সুষ্ঠু পুঁজির সরবরাহটি থাকতে হবে, উৎপাদনটি নির্বিঘ্ন রাখতে হবে এবং সরবরাহটি নির্বিঘ্ন রাখতে হবে। 3টি জায়গায় তারা মনোযোগ দিয়েছে। জায়গায় ভিতরে মুদ্রা সরবরাহ, আমি বলি, আমি ব্যাংকারও, আমি সুতরাং সে মুদ্রা সরবরাহ ঠিক আছে। এবং আর একটা বলছেন শুধু ওইটাই নেই যে মুদ্রা সরবরাহ ঠিক আছে, এবং আমরা যে দলই যে করি না কেন, বিএনপি, আওয়ামী লীগ, কারো ফ্যাক্টরি বন্ধ নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটা হলো যে উৎপাদন ব্যাহত হয়নি, কিন্তু সাপ্লাই চেইন
ডিসরাপ্ট হয়েছে, এটা সত্যি। সাপ্লাই চেইন ডিসরাপ্ট হওয়ার ফলে ট্রান্সপোর্ট সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের কৃষি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিক্ষেত্রে। এই জন্য যে আমাদের এখন সবচেয়ে বেশি সবজি বা এই মৌসুমের সবসময় সবচেয়ে বেশি নর্থ বেঙ্গল থেকে আসে, সেখানে সাপ্লাই চেইনে ডিসরাপ্ট হয়, সেই দিকটা অনেকটা ক্ষতি হয়েছে। আমরা যদি আপনি যে দুটি জায়গার কথা বললেন, একটি কৃষি এবং একটি পরিবহন, আমরা পরিবহনের ক্ষেত্রে জানি যে দৈনিক যখন আমাদের শুরু হয় হরতাল অবরোধে তখন দৈনিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 300 কোটি টাকার মতন, আর কৃষি খাতে সেটা ছিল 288 কোটি টাকার মতন। ক্ষয়ক্ষতির এই চিত্রটি কি কমে এসেছে? এই চিত্রটা এখন কমে এসেছে, কারণ অনেকটাই বলেন না, এখন সেই ধার নেই। এখন মানুষের এটাকে অনেকটা নিজের রিস্ক নিয়েই এটাকে ধারবিহীন করে দিয়েছে, ভোতা করে দিয়েছে এই মুহূর্তে। সেই জন্যই আমরা আশাবাদী যে এটা কোনো জিনিসই বেশি দিন চললে সেটার কোনো থাকে না। সুতরাং এটা এমন একটা অবস্থায় আমরা গিয়েছি যে আমি মনে করি এখন অর্থনীতি আবার ফিরে দাঁড়িয়েছে এবং সেই দাঁড়ানোর পিছনে আমাদের বাঁচার তাগিদ রয়ে গেছে, কেননা বাঁচতে হবে। আর বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছিল ওখান থেকে নেমে আসুক, এটা আমার মনে হয় বাংলাদেশের কোনো ব্যবসায়ী বা কেউই সেটা চায় না। সুতরাং আমাদের অর্থনীতি আমি মনে করি যে সামনের দিকে বাড়বে এবং আমাদের যে ক্ষেত্রগুলো আজকে দেখেছি আমিও, যে সেই আমাদের এক্সপোর্ট কিন্তু 30 বিলিয়নই হয়েছে, সেখানে 2% বেড়েছে। তারপরে আমাদের রিজার্ভ আমাদের 23 বিলিয়নে আছে, তারপরে আমাদের রেমিটেন্স 14-15 বিলিয়নে আছে, সুতরাং আমাদের ইম্পোর্ট 40 বিলিয়নে আছে। সুতরাং এসব দিক দিয়ে দেখতে গেলে যে আমরা যে সব ব্যাপারে ভীত হয়ে গেছিলাম সেইটা কিন্তু হচ্ছে না। আবার অনেকে বলে যে ক্ষতির কথা কম বেশি, আমাদের না, ক্ষতির কথা এক্স্যাক্টলি বলা উচিত। বেশি বলে যারা এই ক্ষতির জন্য দায়ী তাদের উৎসাহিত করাও ঠিক না। আমার কথাটা বুঝতে পেরেছেন? তারা আরো উৎসাহী, যারা এই ক্ষতিগুলো করছে, যে পেট্রোল বোমা যে মারছে, যে এই বিশেষ করে আমি দেখেছি যে আমার সেক্টরের ভিতরে ড্রাইভার হেল্পাররাও কিন্তু আমার সমিতির ভিতরে আছে। এই হেল্পার ড্রাইভার, কেননা কমিউনিকেশন চেন, আপনি যদি সাপ্লাই চেন বন্ধ করতে চান, যে সাপ্লাই চেন যারা চালায় সেই ড্রাইভার সে হেল্পার, তাদের আঘাত করাই। এবারে কিন্তু যত মারা গেছে তার ভিতরে 60-70% শুধু ড্রাইভার আর হেল্পাররাই পুড়ে মরেছে, এবং কিছু একেবারে গরিব এবং বাসে চড়া ছাড়া অন্য কোনো রাস্তা তাদের নেই, এবং নিরীহ মানুষগুলো মরেছে এবার। সেই জন্য বলবো যে সেই সব দিক দিয়ে চিন্তা করলে এখন মানুষ ভাবছে যে এভাবে চলতে দেয়া যাবে না, এবং যারা মারে আমার মনে হয় তারা এখন ভাবতেছে যে আর কতদিন এভাবে চলতে পারে। সেই হিসাবে আমি বলতে পারি যে অর্থনীতি, আমি এক কথায় বলেছি ভালো নেই, কিন্তু আমরা তবু ধরে রেখেছি। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, যাচ্ছি ডক্টর হাসান ইসলাম মনসুরের কাছে। যে বিষয়গুলি নিয়ে কথা বললাম কাজী আকরামউদ্দিন আহমেদের কাছে, তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি হিসেবে যখন বলেন যে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, নিশ্চয়ই সেটা আমাদের জন্য একটি সুসংবাদ। একজন অর্থনীতি বিশ্লেষকের জায়গা থেকে আপনি কিভাবে দেখেন এই পরিস্থিতিটিকে? আমি আকরাম সাহেবের সাথে একমত যে হরতালের যে বাহ্যিক, মানে আমরা যেটা ভিজিবল ইম্প্যাক্ট যেটা দেখি, সেটা দৃশ্যমান ইম্প্যাক্ট, সেটা কমে যাচ্ছে, এটা ঠিক। কিন্তু এবং এটাও সত্যি কথা উনি যেটা বলেছেন যে জীবিকার তাগাদায় মানুষ এখন বের হয়ে আসছে। কাজেই কতদিন আর ঘরে থাকা যাবে? ঘরে থাকলে তো আর পেটে ভাত আসবে না, কাজেই সবাইকে বের হতেই হবে। জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমাদেরকে কাজে যেতে হচ্ছে সবাইকে, এটাই সত্য। এবং কাজে গেলে অবশ্যই উৎপাদন বাড়বে, সেটাও সত্য। এখানে দুই রকমের, আমি দুটো অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখতে চাই। একটা হচ্ছে যে রেগুলার কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম, অর্থাৎ উৎপাদন। আমার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিটা চালাতে হবে, ফ্যাক্টরিটা আমি চালাবো যতদিন পর্যন্ত ডিম্যান্ডটা আছে, সেই কার্যক্রমটা আমি চালিয়েই যাব। আরেকটা দিক হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, যেটা আগামী উৎপাদনকে নিশ্চিত যোগান দেবে এবং যেখান থেকে আমাদের প্রবৃদ্ধিটা আসবে। সেখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে দেশে কি হতে যাচ্ছে, কি হবে, এবং এই যে আনসার্টেনিটিটা, এটা কিন্তু সেখান থেকে কোনো মতেই দূর হয়েছে বলে আমি মনে করি না। এখানে সেটা রয়ে গেছে, এবং এটা এই ব্যাপারে সরকারকে কাজ করতে হবে অনেকাংশে। আমি মনে করি পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন না হলে কিন্তু সেটা আসবে না। কাজে ওই জিনিসটা, আনসার্টেনিটি আমাদের প্রচন্ডভাবে আছে, এবং ওইখান থেকে কিন্তু আমাদের প্রবৃদ্ধি, আমাদের কর্মসংস্থান ব্যাহত হতে বাধ্য আগামীতে। আমাদের অর্থমন্ত্রী কিন্তু আশঙ্কা করেছিলেন
আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আমাদের জিডিপির প্রবৃদ্ধি যেটি আমাদের লক্ষ্যমাত্রা ছিল 7%-এর উপরে সেটি হবে না এই রাজনৈতিক অস্থিরতার কারণে। গত মঙ্গলবার দিন আইএমএফ এর বাংলাদেশ যিনি প্রধান তিনিও একই কথা বলেছেন, 6 বা 6-এর নিচেও নেমে যেতে পারে প্রবৃদ্ধির হার। যে কথাটা এখন আমাদের শোনালেন কাজী আকরামউদ্দিন আহমেদ, ওনার এই কথার প্রেক্ষিতে বা আমাদের প্রতিবেদনে যে চিত্রটি উঠে এসেছে তার প্রেক্ষিতে আমরা কি ওই আশঙ্কার সঙ্গে এখন একমত থাকবো নাকি কোনো পরিবর্তন আসতে পারে? না, আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 7.3% আমরা কিন্তু অ্যাজ এ প্রফেশনাল কোনো সময়ই বলি নাই যেটা বাংলাদেশে এটা হতে পারত। ইভেন স্বাভাবিক গতিতে গেলে এটা হতো না, কারণ বিনিয়োগের পরিবেশটা, বিনিয়োগটা তখন পর্যন্ত আসে নাই আমাদের দেশে। 2 নম্বর যেটা হচ্ছে যে 6% যেটা বলা হচ্ছে, হয়তো সরকার 6% বা কিছু বেশি হয়তো আলটিমেটলি দেখাবেন, কিন্তু আমাদের যেটা বক্তব্য হচ্ছে 6% কিন্তু একটা ছোট পরিমাণের প্রবৃদ্ধি নয়, এটা একটা বেশ রেসপেক্টেবল, সম্মানজনক প্রবৃদ্ধি। এবং সেই 6%টা কোথা থেকে আসবে সেটা আমাদের কিন্তু দৃশ্যমান নয়। আমি যদি দেখি গার্মেন্টসের কথা, যেটা আমরা সাধারণত আমরা 12, 15, 18, 20% করে প্রবৃদ্ধি পেয়ে অভ্যস্ত, সেখানে থেমে আছে 2%। এটাকে তো অস্বীকার করা যাবে না। গার্মেন্টস কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং এর 40%, এবং এই ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের প্রবৃদ্ধির চালিকা শক্তি। সবচেয়ে বেশি গ্রোথটা আসে, ইঞ্জিন অফ গ্রোথ যেটাকে আমরা বলি, সেটা ম্যানুফ্যাকচারিং থেকে আসে। সেখানে আমরা থমকে আছি, এটা 1 নম্বর সত্য। 2 নম্বর যদি আমরা দেখি কতগুলো খাত, যেমন খাতের মধ্যে আমি বলবো যে আমাদের আবাসন শিল্প থমকে আছে। আমরা যদি দেখি আমাদের পরিবহন খাত, সেখানে তো অবশ্যই দুর্যোগ। আমরা যদি দেখি আমাদের হোটেল এবং অন্যান্য খাত, সেখানে মোটামুটি ভাবে নো বিজনেস। ট্যুরিজম রিলেটেড বা এন্টারটেইনমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটি, যেটা অনুষ্ঠানে গেল 2 মাসে ট্যুরিজম তো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইভাবে যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি কোথা থেকে গ্রোথটা আসবে, সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না এখনো। আচ্ছা, এই প্যারাডক্সটা এখনো রয়ে গেছে। জিডিপি প্রবৃদ্ধি মাপতে গিয়ে একদম মোটা দাগে তিনটা খাতকে আমরা দেখি, কৃষি, শিল্প, সেবা। আপনার কি মনে হয় কোন খাতটি বেশি এবার ঝামেলা করবে আমাদের? না, আমি যেটা বলেছি অতীতেও এবং আগামীতেও এবং এবছরও শিল্প খাতে আমাদের চালিকা শক্তি হবে এবং হতে হবে। কারণ যতই প্রবৃদ্ধি হোক এগ্রিকালচারে, আমরা 3 থেকে 4% বেশি তো কোনো মতেই পাবো না। এবং তার মধ্যেও সেখানে ঝামেলা আছে। ঝামেলা কি? আমি হয়তো আলু প্রডিউস করলাম, কিন্তু আলুর মূল্য পাচ্ছি না। মূল্য যদি না পাই, তাহলে কিন্তু এটা ভ্যালু এডিশন হলো না, আমার ভ্যালু এডিশনটা কমে গেল। কাজে খেয়াল রাখতে হবে সেটাকে, যে আমি এগ্রিকালচার থেকে বেশি কিছু প্রত্যাশা করতে পারবো না। একটা নর্মাল গ্রোথ আউটকাম বড় জোর আমরা পেতে পারবো। তারপরে হচ্ছে সার্ভিস সেক্টর, যেখানে ট্রান্সপোর্ট আছে, যেখানে অন্য রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, ট্যুরিজম আছে, সবকিছু এই সার্ভিস খাতে। সেখানে কিন্তু খুব একটা সন্তোষজনক কিছু বলা মুশকিল। আর আছে ম্যানুফ্যাকচারিং, যেখানে গার্মেন্টস এবং অন্যান্য প্রোডাক্টস, ইলেকট্রনিক্স বা এগুলো প্রোডাক্টগুলো আছে, বা বিস্কিট বা এইসব ধরনের জিনিস, সেটা কিন্তু আমরা রিটেল এবং হোলসেল মার্কেটের যে অবস্থা, সেখানে দেখলে কিন্তু আমরা টের পাই যে সেখানে তারা কিন্তু স্বস্তিতে নাই। বাজারের যে কেনা বেচার যে উদ্যম, সেটা কিন্তু গতিশীলতা হারিয়েছে এবং এখন আসছে না। কাজে এখানেও আমি দেখতে পাচ্ছি একটা ঢিলে ঢালা ভাব। 6% প্রবৃদ্ধি হওয়াটা আমাদের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ হবে বলে আমি, কিন্তু 6-এর উপরে থাকবে সেটা অর্থমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আপনি বলতে পারেন অবশ্যই, কারণ এখানে একটা পলিটিক্যাল ব্যাপার আছে। আপনার কি মনে হয়? আমরা আশা করি যে আইএমএফ ওয়ার্ল্ড কি জানি বলেছে 6.12 কথা এবারও বলেছে, গতবার ছিল, এবারও সেটা বলছে। সেটাই আমরা এখন কভার করতে হবে। শব্দগুলো শোনার পরে আমরা যারা এর ভিতরে সংযুক্ত আছি, তাদের আমাদের করতে হবে যাতে আমরা 6-এর উপরে রাখতে পারি, এবং আমরা আশা করি যে শেষ পর্যন্ত আমরা রাখতে পারবো। এটা আপনারা যারা ব্যবসার সঙ্গে জড়িত, আপনারা যারা এই সেক্টরের নেতৃত্ব দিচ্ছেন, তাদের একজন হিসেবে আপনাকে একটি প্রশ্ন আমি স্পেসিফিকলি করতে চাইছি। সেটি হচ্ছে যে কৃষি খাতে যে ক্ষয়ক্ষতি, তার ভেতরে একটি বড় ক্ষয়ক্ষতি কিন্তু হচ্ছে যে কৃষক যারা, হ্যাঁ, এই গেল অস্থিরতার কারণে বা চলছে যে অস্থিরতা, সেটার কারণে আমরা দেখেছি যে তাদের খেতে ফসল বা সবজি যাই বলি, সেটি খেতে নষ্ট হয়েছে, তারা বিক্রি করার মতো ক্রেতা পাচ্ছিলেন না। ট্রান্সপোর্টের কথা বললাম, সাপ্লাই চেইনের কথা বললাম, ভেঙে পড়ার কারণে।
যখন আপনারা ক্ষতিগ্রস্ত হন, ব্যবসায়ীরা বা শিল্পোদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হন, আপনারা নানা ধরনের ইন্টেন্সিভ পেয়ে থাকেন, ওই মানুষগুলি কিন্তু সেগুলো পায় না। সেই ক্ষেত্রে নেতৃত্বের জায়গা থেকে আপনাদের কি কোনো ভাবনা আছে যে কি করে তারা এই ক্ষতির জায়গাগুলো পেরিয়ে আসতে পারেন? তাদের ক্ষতিগ্রস্ত ভবিষ্যতে তারা এই ক্ষতিগুলো পুষিয়ে আনতে পারে, সেজন্য সরকারের কাছে আমাদের থাকবে, তাতে তাদের সাবসিডি দিয়ে তাদের ভবিষ্যতে যা ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে পারে। কিভাবে আসতে পারে এই সাবসিডি? আপনারা যেমন ধরুন ঋণের ক্ষেত্রে নানা ধরনের ছাড় চাইছেন, সাবসিডি অনেক বলেছে বাংলাদেশ ব্যাংক এবং গভর্নমেন্ট, এবং আমাদের কিন্তু এখন ইনভেস্টমেন্টের টাকার অভাব নেই এবং আমরা অনেক কম ইন্টারেস্টে এখন চলে যাচ্ছি, এবং বাংলাদেশ ব্যাংক যদি আমরা এই সব ক্ষেত্রে যদি দেই তাতে 10-এর নিচে দিতে বলেছে, 5% করে তারা যে রিফাইন্যান্সিং বলে, রিফাইন্যান্সিং এ আমাদের টাকা দিবে, এই অ্যাসুরেন্স আমরা পেয়েছি। কিন্তু এই হিসাবের ভিতরে কিন্তু পড়েন শিল্পোদ্যোক্তারা, ব্যবসায়ীরা, ক্ষুদ্র কৃষকরা কিন্তু এই ঋণের সম্পর্কের ভেতরে অতটা পড়েন না। আজকাল কি বলা উচিত না, 10 টাকার মানে অ্যাকাউন্ট করতে 10 টাকা যে অ্যাকাউন্ট করতে পারে। এবার কৃষকরা কারো হাতেই কিন্তু মোবাইল ছাড়া নেই, মোবাইল ব্যাংকিংও করে, মোবাইলে টাকা ট্রান্সফারও করে, মোবাইলে এক বাজার থেকে আরেক বাজারে খবরও নেয়। সুতরাং আমি মনে করি আমাদের দেশে যারা এগ্রিকালচারিস্ট আছে, যারা কাজ করে খেতে খামারে, তারাও কিন্তু মডার্ন ওয়ার্ল্ডের সাথে অনেকটা সংযুক্ত। কি পেল, কি পাওয়া উচিত, এই ব্যাপারে তারাও বেশ সজাগ হয়ে গেছে, এবং আমাদের রুরাল ইকোনমি কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাইব্রেন্ট বলেন, রেজিলেন্ট বলেন, রুরাল ইকোনমি গ্রামে গঞ্জে মাঝে মাঝে যাই, চিনতে পারি না, 6 মাস পরে গেলে আমার এলাকারই রাস্তাঘাট এবং মানুষের অবস্থা দেখে আমাদের পরিবর্তন এসেছে, এবং এই এফেক্টটা ওই গ্রামগঞ্জে ব্যবসা বাণিজ্যে, মানে তাদের লোকাল এসএমই যেগুলো বলেন, কুটির শিল্প, এইগুলোর এফেক্ট এসেছে। প্রোডাক্টটা তারা ঠিকভাবে সাপ্লাই করতে পারছে না, কিন্তু প্রোডাকশন কিন্তু সব জায়গায় হচ্ছে। আমি এবার গ্রামে জাকাত দিতে যাই, অনেকবার সারা জীবনে দিয়েছি, এবারে জাকাত নিতে খুব আগ্রহ কারো দেখিনি, এবং এটা যে এই কয়টা এই যে 2 মাসের আগে না, তার আগে গেছিলাম স্ট্রাইকের আগে, তখন তার আগে আমার কাছে লিস্টের অভাব, লিস্ট নিয়ে আসতো, ওই গ্রামে এত লোক, এই গ্রামে এত লোক, কিন্তু এবারে যা ইসলাম আয়োজন করে সেগুলো দেওয়ার সুযোগ হয়নি। আরেকটা বড় ক্ষতিগ্রস্ত খাত পরিবহন খাত। পরিবহন খাত বললামনি, পরিবহন খাতে ক্ষতিগ্রস্ত বলেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে সেই জায়গাটি রিকভারের বিষয়ে আপনারা কিভাবে রিকভারের ব্যাপারে আমি বলতে পারি, এই কালকে আমাদের যিনি আগামী দিনে ইলেকশন করবেন, উনি বললেন যে এদের যে ট্রান্সপোর্ট যে ক্ষতি হয়েছে কভার গভর্নমেন্টের কাছ থেকে চেষ্টা করব, আমরাও দরকার হলে, উনি তো টাটা অনেক গাড়ি দেয়, সুতরাং বলছে যে আগের চাইতে আমাদের ইনস্টলমেন্ট, আমাদের প্রাইস আমরা অনেক কমিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আমরা আশা করি ট্রান্সপোর্ট সেক্টরে কিন্তু ব্যাংক অনেক লোন দিয়েছে এবং আরো ব্যাংক লোন দিবে, আমার ব্যাংক থেকে অনেক গাড়ি আমরা দিয়েছি। সুতরাং আমরা আশা করি ট্রান্সপোর্ট সেক্টরে ক্ষতি যেটা হয়েছে সেটা সম্বন্ধে গভর্নমেন্ট খুব সম্যকভাবে উপলব্ধি করে বলেই ট্রান্সপোর্টের মালিকদের সিধি 6 কোটি টাকা দিয়েছে। আমি শুনেছি আবারও তাদের দেওয়া হবে, এবং সবাই যারা পেট্রোবোমা মারতেছে আর যারা সরকারে আছে আর আমরা যারা আছি সবাই ফিল করছি যে কমিউনিকেশন, আমাদের সাপ্লাই চেইনটা ডিসরাপ্ট হয়ে গেছে, এইটাকে আমাদের রাখতে হবে, সচল রাখতে হবে। সেই জন্য এই সেক্টরে যে জাতীয় লোনই দরকার হোক না কেন, এই লোনের ব্যবস্থা হবে, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে এ ব্যাপারে আমাদের ব্যবসায়ী কমিউনিটির সাথে কথাও হয়েছে। ডক্টর আহসান ইসমাইল মনসুর, এই পরিবহন খাত এবং কৃষি খাত তার যে ক্ষতি হয়েছে গত 2 মাসে, সেটি কাটিয়ে ওঠা, এই বিষয়টি নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলবো, কিন্তু বিরতির পরে, কারণ সময় হয়ে গেছে আমাদের বিরতি। প্রিয় দর্শক, যাচ্ছি এটি বিরতিতে, ফিরে আসবো অল্প কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গে থাকছেন।